সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করেন। আমাদের পিআরবির ক্লাস প্রায় শেষ, আর আজকের পরে আর 3টা ক্লাস হবে পিআরবির। তো মোটামুটি যতগুলো গুরুত্বপূর্ণ ছিল সবই পড়ানো হয়ে গেছে। আজকের ক্লাসে লিখিত পরীক্ষায় আসার মতো 2টা বিধি পড়ানো হবে, আর বাকি যেগুলো আছে এমসিকিউর জন্য। তো প্রত্যেকে একটু মনোযোগী থাকবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ 2টা বিধি আজকে পড়ানো হবে। এ পর্যন্ত যে আইনগুলো পড়ানো হয়েছে সবাই সেগুলোর এমসিকিউ প্লাস প্রশ্ন প্র্যাকটিস করবেন, অডিও রেকর্ড শুনবেন। প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারা যেগুলো ইম্পর্টেন্ট সেকশনগুলো পড়ানো হয়েছে সেগুলো কোনটায় কি আছে সেটা বোঝার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আপনাকে সূচি মুখস্থ রাখতে হবে। সূচি মুখস্থ করার পরে আপনার ডিটেলস বুঝতে হবে। ডিটেলস বোঝার পরে আপনি এমসিকিউ পড়বেন, তারপরে প্রশ্ন পড়বেন। এটা হচ্ছে মেথড। সবাইকে ধন্যবাদ। গত ক্লাসে ভিসিএনবি ভিলেজ ক্রাইম নোটবুক, গ্রাম অপরাধ নোট বই, সেটার 5টা খণ্ড আছে। প্রথমে হচ্ছে অপরাধ রেজিস্টার, পরে হচ্ছে দণ্ড রেজিস্টার, অপরাধ, দণ্ড, তারপরে গ্রামের ইতিবৃত্তপত্র, আরেকটা হচ্ছে ইতিবৃত্তপত্র, আরেকটা হচ্ছে সূচিপত্র। এই 5 প্রকারের ভিসিএনবির 5টা অংশ 393, 394, 401, 400, 401 আর 405। এই 5টা খণ্ড। অপরাধ রেজিস্টারে অপরাধীদের বর্ণনা থাকে, দণ্ড রেজিস্টারে কে কি দণ্ড পাইছে সেইটা বর্ণনা থাকে। গ্রামের হিস্ট্রি শিট, গ্রামের ইতিবৃত্তপত্র, কোন গ্রামে কি অপরাধ হয় সেইটা লেখা থাকবে। আর হিস্ট্রি শিট অপরাধীদের হিস্ট্রি লেখা থাকবে। আর সূচিপত্র কোন পাতায় কোন অপরাধীর নাম আছে সেই সূচিপত্র বা ইন্ডেক্স, এটা 405। তাহলে 397 ছিল আমাদের পিআর স্লিপ পাওয়ার পর পুলিশ অফিসারের কাজটা কি হবে। সকলের কাছে প্রশ্ন, অ্যান্সার করেন। জেল কর্তৃপক্ষ পিআর স্লিপ নিচের কোন পদের অফিসারকে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট, থানার ওসি, পুলিশ সুপার, আছে কোনোটি নয়। যে সকল অপরাধী বা সাজাপ্রাপ্ত অপরাধীদের সাজা ভোগ করা শেষ, তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়ার পূর্বে জেল কর্তৃপক্ষ জেলার পুলিশ সুপারের বরাবর যে স্লিপটা প্রদান করে সেটা হচ্ছে পিআর স্লিপ। এটা কেন প্রদান করে? এসপি স্যারকে এটা বলে অবগত করার জন্য প্রদান করে যে কাকে কাকে মুক্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ কার কার জেল খাটার মেয়াদ শেষ, কাকে কাকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেইটা যেন এসপি স্যার জানতে পারে। সেইটা বর্ণনা করে, যে স্লিপে বর্ণনা করে যেটা পুলিশ সুপারকে দেয় সেটা হচ্ছে
পিআর স্লিপ, জেল কর্তৃপক্ষ দেবে পুলিশ সুপারকে। এই যে ডিটেলস বলতেছি, এটাই আপনার লিখিত প্রশ্ন, এটাই আপনার এমসিকিউ, এর মধ্য থেকে এইসব। এভাবে ডিটেলসটা বোঝার চেষ্টা করবেন। যে সকল অপরাধীদের সাজা ভোগ করা শেষ, ঠিক ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে কাকে কাকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই তথ্য যে স্লিপে লিপিবদ্ধ করে জেল কর্তৃপক্ষ দিবে পুলিশ সুপারকে, সেই স্লিপটা হচ্ছে পিআর স্লিপ। এটা পাওয়ার পর এসপি স্যার কী করবে, থানার ওসিদেরকে দিয়ে দেবে। যে থানার আসামি সেই ওসি স্যাররা কী করবে, এই ভিসিএনবির দ্বিতীয় খণ্ড আর চতুর্থ খণ্ডে তাদের নাম এন্ট্রি করে রাখবেন। আর এরা নিজ থানায় বা নিজ বাড়িতে থাকবেন কিনা জেল খাটার পরে সেটা যাচাই করবে। আর যদি নিজ বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে বসবাস করতে চায়, অবশ্যই পুলিশ সুপারকে অবগত করতে হবে। এটা খুব সুন্দর একটা লিখিত প্রশ্নের মতো। আপনারা যখন পিআরবির প্রশ্ন আমরা পড়ব, সেখানে কিন্তু এই প্রশ্নটা আছে, পিআর স্লিপ পাওয়ার পরে পুলিশের কাজ। আর 398, দণ্ড রেজিস্টার থেকে কাদের কাদের নাম কর্তন করা হবে বা কেটে ফেলা হবে। যে অলরেডি মৃত্যুবরণ করছে আর যার বয়স 60, গত 10 বছরে কোনো অপরাধ করে নাই বা দণ্ডিত হয় নাই, আর যার বয়স 50, গত 20 বছরে দণ্ডিত হয় নাই। এই দিস 3 টাইপস অফ পিপল, এই 3 ধরনের ব্যক্তির, দিস 3 টাইপস অফ পারসন, এই 3 ধরনের ব্যক্তির নাম যদি দণ্ড রেজিস্টারে থেকে থাকে সেখান থেকে কেটে দেওয়া হবে। এটা কিন্তু রোমান সংখ্যা দিয়ে এমসিকিউ হতে পারে, প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝবেন। ক্যাশ রেজিস্টার 409, ক্যাশ রেজিস্টার সর্বনিম্ন কোন পদের অফিসার মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ করতে পারেন, বা কাকে কোন পদের, সর্বনিম্ন কোন পদের অফিসারকে ক্যাশ রেজিস্টারের দায়িত্ব দেওয়া যায়? সবাই অ্যান্সার করেন। 416 কোর্টের ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য, 417 কোর্টের সাব ইন্সপেক্টরের দায়িত্ব কর্তব্য, 420 কোর্টের এএসআই এর দায়িত্ব কর্তব্য, 421 কোর্টের কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 4টে এতটুকু জানলে হবে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট পিআরবি 444, মনোযোগ সহকারে শুনবেন। মামলার ব্রিফ বা মামলার সংক্ষিপ্তসার। মামলার ব্রিফ কাকে বলে, মামলার ব্রিফ কে প্রস্তুত করেন, মামলার ব্রিফ কেন প্রস্তুত করা হয়, প্রস্তুত করে কাকে দেওয়া হয়, ব্রিফটা পাওয়ার পর পুলিশের করণীয়। এই 5-6টা প্রশ্ন। যখন কোনো ধারা বা বিধি পড়বেন সেখান থেকে কয়েকটা প্রশ্ন করবেন, কি, কেন, কোথায়, কিভাবে, তখন কিন্তু অ্যান্সারগুলো চলে আসবে। পিআরবি 444 মামলার ব্রিফ, এইটা কি, এটা কে প্রস্তুত করে, কেন প্রস্তুত করে, প্রস্তুত করার পর কাকে দেয়, সে পাওয়ার পর তার কাজটা কি। এই 5টা প্রশ্ন আমরা মামলার ব্রিফটা একদম মুখস্থ করে ফেলবো, বুঝে বুঝে মুখস্থ করে ফেলবো, যেন পরীক্ষায় আসার মতো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লিখিত পরীক্ষার জন্য। একটা মামলা হইলে একজন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত হয়। এই তদন্তকারী কর্মকর্তার কাজ হচ্ছে এই মামলাটা তদন্ত করে ফৌজদারি 173, পিআরবি 272, 275-এ রিপোর্ট প্রদান করা। সেটা হতে পারে চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট, যে কোনো দুইটার একটা হবে। মামলার আইও যখন মামলার তদন্ত শেষ করে চার্জশিট
কোথায় পাঠায়? মামলার চার্জশিট কোথায় পাঠাতে হয়? কোর্ট ইন্সপেক্টরের কাছে পাঠাতে হয়। কারণ মামলা কোর্টে উঠবে, কোর্টে পুলিশ থাকে, তারা এই মামলাটা কোর্টে শো করে। তাহলে মামলার আইও মামলা তদন্ত শেষ করে চার্জশিট যখন কোর্ট ইন্সপেক্টরের কাছে দিবে, কোর্ট ইন্সপেক্টর এই চার্জশিটটা পাওয়ার পরে উনি একটু দেখবে, চেক করে দেখবে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি পায়, যদি কোনো ভুল ত্রুটি তার কাছে ধরা পড়ে, তাহলে সংশোধনের জন্য তিনি একটা ব্রিফ বা চিঠি বা একটা সংক্ষিপ্ত সার তৈরি করবেন যে এইখানে ভুল আছে, তৈরি করে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠাবেন। তাহলে মামলার ব্রিফ কে তৈরি করে? যদি প্রশ্ন করা হয় মামলার ব্রিফ কে তৈরি করে, কোর্টের ইন্সপেক্টর অথবা কোর্ট পুলিশ পরিদর্শক। মামলার আইও মামলা তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়ার পরে কোর্টের ইন্সপেক্টর সেই চার্জশিটটা পর্যালোচনা করে দেখবেন। পর্যালোচনা করে যদি কোনো ভুল ত্রুটি পায়, তাহলে সেইটা সংশোধনের জন্য মামলার আইও বরাবর যে ব্রিফটা প্রস্তুত করে সেটাকে বলে মামলার ব্রিফ। মামলার আইও মামলা তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়ার পরে কোর্ট ইন্সপেক্টর সেই চার্জশিটের ভুল ত্রুটি সংশোধনের জন্য, ভুল ত্রুটি নির্ণয়পূর্বক সংশোধনের জন্য যে ব্রিফ প্রস্তুত করে সেটা হচ্ছে মামলার ব্রিফ। এই মামলার ব্রিফ 2 কপি করতে হবে। 1 কপি এসপি স্যার বরাবর দিতে হবে, আর 1 কপি সার্কেল অফিসে প্রেরণ করতে হবে। মূলত মামলার ব্রিফটা কোর্ট ইন্সপেক্টর সরাসরি এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আইও ছিল তার বরাবর একটা স্মারকপত্র দিবে যে আপনি যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন, এই তদন্ত প্রতিবেদনে এইখানে ভুল ত্রুটি আছে। তখন এটা পাওয়ার পর এই যে মামলার আইও সেই ভুল ত্রুটিগুলো, যদি আরও সাক্ষী নেওয়া প্রয়োজন হয় বা কোথাও লেখার ভুল হয়েছে অথবা কোনো বিভিন্ন ধরনের ভুল হয়েছে, স্কেচ ম্যাপে ভুল হয়েছে, এই সমস্ত কিছু আবার পুনরায় ঠিক করে পুনরায় আবার জমা দিবে। তাহলে মামলার ব্রিফ, মামলার আইও, চোখ বন্ধ করে ভাবেন আপনি একটা মামলার আইও, আপনি মামলা তদন্ত শেষ, চার্জশিট এইমাত্র কোর্ট ইন্সপেক্টরের হাতে দিয়ে দিলেন, স্যার আমার মামলা তদন্ত শেষ, এই দিয়ে গেলাম, ঠিক আছে যান আমি দেখতেছি। পরে উনি এই চার্জশিটটা দেখি তো আবার কোনো ভুল টুল আছে কিনা, যখনই চেক করলো, চেক করে যদি কোনো ভুল ত্রুটি পায় সেইটা সংশোধনের লক্ষ্যে সাথে সাথে আইওকে ফোন দেবে, আপনি যে তদন্ত প্রতিবেদন দিয়ে গেছেন সেখানে এই ভুল আছে, ঠিক আছে স্যার আপনি একটা স্মারকপত্র তৈরি করে কোথায় কোথায় ভুল আছে সেটা আমাকে দেন, আমি আবার এগুলো সংশোধন করে আপনাকে দিচ্ছি। তাহলে লাস্ট মামলার আইও মামলা তদন্ত শেষে চার্জশিট দেওয়ার পরে কোর্ট ইন্সপেক্টর এই চার্জশিট পর্যালোচনা করে ভুল ত্রুটি নির্ণয়পূর্বক সেই ভুল ত্রুটি সংশোধনের লক্ষ্যে যে ব্রিফ তৈরি করে সেটাই হচ্ছে মামলার ব্রিফ, চার্জশিটের ভুল ত্রুটি। তাহলে এটা প্রস্তুত করে কোর্ট ইন্সপেক্টর এবং সেটা কার উদ্দেশ্যে? মামলার আইওর উদ্দেশ্যে। এটার 2টি কপি হবে, একটা
এসপি স্যারের নিকট পাঠাতে হবে, আর একটা সার্কেল অফিসে প্রেরণ করতে হবে। সবাই বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন। আপনি যদি মামলার ব্রিফটা সম্পর্কে ডিটেলসটা জানেন, যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আপনি পারবেন। তাহলে প্রশ্ন করা হলো মামলার ব্রিফ কাকে বলে, তারপর মামলার ব্রিফ পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় কি। মামলার আইও মামলা তদন্ত শেষে যখন চার্জশিট জমা দিবে, এই চার্জশিট জমা দেওয়ার পর কোর্ট ইন্সপেক্টর সেইটা পর্যালোচনা করে ভুল ত্রুটি নির্ণয় করে সংশোধনের জন্য যে ব্রিফটা তৈরি করবে সেটাকেই মামলার ব্রিফ বলে। পিআরবি 444। চার্জশিট জমা দেওয়ার পর যদি ভুল ত্রুটি পায় সেইটা সংশোধনের জন্য যে কাগজ প্রস্তুত করবে সেইটাই মামলার ব্রিফ। তাই মামলার ব্রিফটা কাকে দেবে? মামলা যিনি তদন্ত করছে সেই তদন্তকারীকে। তদন্তকারী মামলার ব্রিফ পাওয়ার পর কি করবেন? যে জায়গায় ভুল আছে সেইটা আবার সংশোধন করে, যদি সাক্ষী নেওয়া লাগে সাক্ষী নেবেন, যদি স্কেচ মাপে ভুল থাকে সেটা সংশোধন করবেন, যদি জব্দ তালিকায় ভুল থাকে সেটা সংশোধন করবেন। এই সমস্ত কিছু সংশোধন করে আবার কোর্ট ইন্সপেক্টরের কাছে পাঠাবেন। হচ্ছে মামলার ব্রিফ পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয়। বাকিটা বইতে দেখে নেবেন। মামলার ব্রিফ 2 কপিতে হবে। 1 কপিতে এসপি স্যারের নিকট পাঠাতে হবে, আর 1 কপি সার্কেল অফিসে প্রেরণ করতে হবে। এবার বুঝতে পারছেন সবাই? এবার আমাদের পিআরবি 445 চূড়ান্ত স্মারকলিপি, যেটাকে বলে এফএম, ফাইনাল মেমো। এফএম একজনে কমেন্ট করে লিখে দেন এফএম ইকুয়াল টু দিয়ে ফুল মিনিং লেখেন ফাইনাল মেমো, ফাইনাল এমও মেমো। চূড়ান্ত স্মারকলিপি বা চূড়ান্ত স্মারকপত্র। ফাইনাল মেমো বা চূড়ান্ত স্মারকপত্র বা চূড়ান্ত স্মারকলিপি। তাহলে মামলার ব্রিফটা আমরা পাইলাম, এবার চূড়ান্ত স্মারকলিপি, চূড়ান্ত একদম লাস্টে, এরপরে আর কিছু নাই। তাহলে কোনো মামলার বিচার কাজ যখন একবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়, কোনো মামলার বিচার কাজ একদম রায় শুনাই দেওয়া হয়েছে, সেই রায়ে আপিল করছে, আপিলের পর আবার কি রিভিশন হয়েছে, তারপর ফাইনাল রায় শুনাই দেওয়া হয়েছে, এরপরে আর কিছু নাই। তাহলে কোনো মামলার বিচার কার্য চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর কোর্ট পুলিশ অফিসার, কোর্টের যারা দায়িত্বে আছে, কোর্ট পুলিশ অফিসার বিপি ফর্ম 88-তে মামলার ফলাফলটা জানাইয়া, অর্থাৎ মামলার কি ফলাফল হয়েছে, থানার ওসি স্যার বরাবর যে পত্র প্রেরণ করে সেটা হচ্ছে এফএম বা ফাইনাল মেমো বা চূড়ান্ত স্মারকলিপি। একটা মামলার বিচার কার্য চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পরে কোর্ট পুলিশ অফিসার মামলার কি ফলাফল হয়েছে সেইটা জানাইয়া থানার ওসি বরাবর যে পত্রটা প্রেরণ করেন সেটা হচ্ছে
অর্থাৎ এই মামলাটার কি হয়েছে, মানে রায়, চূড়ান্ত রায়টা কি হয়েছে সেইটা একটা কাগজে লিখে ওসি স্যারকে বলতে হবে না যে স্যার সিআর মামলা অথবা জিআর মামলা অমুক অমুক তারিখ এত, এই আসামি ছিল, তারপর এই এত এত তারিখে এই তাকে 10 বছর কারাদণ্ড দিয়ে অত্র মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করা হলো। তাহলে এইটা লিখে কোর্টের পুলিশ দেবে থানার ওসিকে। কোন থানার ওসিকে? এই আসামি যে থানায় বাড়ি। তাহলে কোর্টের পুলিশ এইটা থানার ওসিকে দিবে, যেন থানার ওসি স্যার জানতে পারে যে এই মামলার আসল দণ্ড বা রায়টা কি হয়েছে। বিচার কার্য চূড়ান্তভাবে, এরপরে আর কিছু নাই, আপিল টাপিল সব শেষ, চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পরে কোর্ট পুলিশ অফিসার থানার ওসিকে এই মামলার ফলাফল জানিয়ে যে পত্রটা দিবেন সেটাই হচ্ছে ফাইনাল মেমো। বিপি ফর্ম 88, ধ্রুবরাজ দাদা আপনি লিখে দেন বিপি ফর্ম 88। তাহলে কোর্টের যে পুলিশ বা কোর্টের ইন্সপেক্টর সে যে এই এফএমটা দিবে, এটা কিন্তু সরাসরি ওসি স্যারকে দেবে না, এসপি স্যারের মাধ্যমে ওসি স্যারকে দেবে। এফএমটা কোর্ট ইন্সপেক্টর এসপি স্যারের মাধ্যমে থানার ওসিকে এইটা প্রেরণ করবে। এখন এফএম তো আপনি পাইলেন, ফাইনাল মেমো যে অমুক মামলার অমুক রায় হয়েছে। তাহলে একটা লিখিত প্রশ্ন, এফএম বা ফাইনাল মেমো পাওয়ার পর পুলিশের কাজ কি? আইন ও বিধির আলোকে ব্যাখ্যা করুন। পিআর স্লিপ পাওয়ার পরে পুলিশের কাজ কি? 397-তে পেয়েছি। মামলার ব্রিফ পাওয়ার পরে পুলিশের কাজ কি? 444। এবার ফাইনাল মেমো বা এফএম পাওয়ার পরে পুলিশের কাজটা কি? এটা পিআরবি 445। 444, 45 খুব সুন্দর। ফাইনাল মেমোটা কি জানলাম, এবার এটা পাওয়ার পর পুলিশের কাজটা কি? তাহলে এফএমটা দেওয়া হয়, কোর্ট ইন্সপেক্টর দিবে, মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরে প্রস্তুত করবেন। একটা এমসিকিউ, কোর্ট পুলিশ পরিদর্শক কখন মামলার এফএম তৈরি করবেন? মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরে। খুব সুন্দর এমসিকিউ, চূড়ান্ত নিষ্পত্তির পরে। এখন এফএম পাওয়ার পরে এসপি স্যার নির্দেশ দিবেন, এসপি স্যার রেকর্ডভুক্ত করবেন। অর্থাৎ এসপি স্যার নির্দেশ দিবেন এই অপরাধীকে নিরীক্ষণে রাখা হবে কি না, বা তার নামে হিস্ট্রি শিট খোলা হবে কিনা। হ্যাঁ, এটা কোর্ট ইন্সপেক্টর স্যার এসপি স্যারকে দিবে, এসপি স্যারের মাধ্যমে থানায় যাবে। মূল কাজ সিআই এবং ওসি, তবে এসপি স্যারের ভায়া হয়ে তিনিও জানবেন অবগত করার জন্য, তার হয়ে সেটা যাবে। এখান থেকে এরকম প্রশ্ন হবে, ধরেন 444 থেকে হবে, মামলার ব্রিফ কি অথবা মামলার ব্রিফ কাকে বলে? মামলার ব্রিফ পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তার করণীয় আলোচনা করুন। তাহলে কোর্ট ইন্সপেক্টর মামলার ব্রিফটা দিবে মামলার আইওকে। এই মামলার আইও এটা পাওয়ার পর কি করবেন? যত ভুল ত্রুটি আছে, সাক্ষ্য প্রমাণ এই সেই যত কিছু আছে সংশোধন করে পুনরায় প্রেরণ করবেন। আবার 445 থেকে হবে এফএম কি বা চূড়ান্ত স্মারকলিপি কি? মামলার এফএম কাকে বলে? এফএম পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন।
অথবা এফএম পাওয়ার পর থানার অফিসার ইনচার্জের করণীয় আলোচনা করুন। এতটুকু বুঝলেই আপনার হবে। এফএম প্রস্তুত করে কোড ইন্সপেক্টর একটা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরে। ভালো করে শুনে রাখেন। এখন এফএমটা কি? এসপি স্যার হয়ে যাবে। তো এসপি স্যার যখন এফএম দেখবে তিনি তখন নির্দেশ দিবেন যে এই অপরাধীকে নিরীক্ষণ বা চোখে চোখে রাখার দরকার হবে কি না। এভাবে লিখবেন যে এসপি স্যার নির্দেশ দিবে এই অপরাধীকে নিরীক্ষণে রাখা হবে কি না, অথবা তার জন্য হিস্ট্রি শিট খোলা হবে কি না। অর্থাৎ বিসিএনবির যে চতুর্থ পার্ট হিস্ট্রি শিট বা ইতিবৃত্তপত্র, সেখানে তার নাম এন্ট্রি করা হবে কিনা। তাহলে এই একটা বিষয়। তাহলে এসপি স্যারের কাজটা হবে তিনি নির্দেশ দিবেন এই অপরাধীকে নিরীক্ষণ বা চোখে চোখে বা নজরদারিতে রাখা হবে কিনা এবং তার নামে হিস্ট্রি শিট খোলা হবে কিনা। তিনি অনুমতি মানে তিনি যেটা নির্দেশ দেবে সেইটা হবে। আর এবারে যদি আসামির দণ্ড প্রমাণের মাধ্যমে, অর্থাৎ তাকে যদি মামলায় দণ্ডিত করা হয়, দণ্ড প্রমাণের মাধ্যমে যদি মামলার সমাপ্তি ঘটে, অর্থাৎ মামলার রায় যদি আসামিকে দণ্ড দেয়, মামলার রায়ে আসামিকে দুই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। হয় তাকে বেকসুর খালাস দেওয়া হয় অথবা তাকে দণ্ড প্রদান করা হয়। হয় খালাস দেওয়া হয় নইলে দণ্ড প্রদান করা হয়। খালাস নইলে দণ্ড। তাই যদি দণ্ড হয়, দণ্ডের মাধ্যমে অর্থাৎ দণ্ডিত করার মাধ্যমে যদি মামলার সমাপ্তি ঘটে, বিচার কার্য অর্থাৎ রায়টা যদি দণ্ড দেওয়া হয়, মামলার রায়ে যদি দণ্ড দেওয়া হয়, তখন কোর্ট অফিসার কি করবে? এই ফাইনাল মেমোর অপর পৃষ্ঠায় অপরাধীর বর্ণনা নোট করবেন এবং তার নাম ভিসিএনবির দ্বিতীয় অংশে অন্তর্ভুক্ত করতে হবে। ভিসিএনবির দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে। ভিসিএনবির দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডটা কি ছিল? দণ্ড রেজিস্টার। প্রথম খণ্ড ছিল অপরাধ রেজিস্টার, দ্বিতীয় খণ্ড ছিল দণ্ড রেজিস্টার, মানে যারা যারা দণ্ড পাইছে তাদের নাম। তাহলে এখানে কি বলল? মামলার রায়ে যদি আসামিকে দণ্ড দেওয়া হয়, তখন এই দণ্ড রেজিস্টার মানে ভিসিএনবির দ্বিতীয় অংশে এই দণ্ড রেজিস্টারে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে মনোযোগ দিয়ে শোনেন। এফএম পাওয়ার পরে পুলিশের কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এসপি স্যার নির্দেশ দিবেন এই আসামিকে বা অপরাধীকে নিরীক্ষণ বা নজরদারিতে রাখতে হবে কিনা এবং তার নামে হিস্ট্রি শিট খোলা হবে কিনা, এই একটা। আর একটা হচ্ছে মামলার রায় যদি দণ্ড দেওয়া হয়, তাহলে কোর্ট অফিসার এফএম এর অপর পৃষ্ঠায় অপরাধীর বর্ণনা লিখবেন এবং ভিসিএনবির দ্বিতীয় খণ্ড অর্থাৎ দণ্ড রেজিস্টারে তার নাম অন্তর্ভুক্ত করবেন। এতে এফএম পাওয়ার পর করণীয়, প্রত্যেকে পিআরবি বইটা দেখবেন, তাহলে একদম ইজি হয়ে যাবে। এফএমটা কি? কোনো মামলার বিচার কার্য চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পরে এই মামলার ফলাফল জানাইয়া কোর্ট অফিসার থানার ওসি বরাবর যে পত্রটা প্রেরণ করে সেটা হচ্ছে ফাইনাল মেমো বা এফএম। এটা পাওয়ার পর দুইটা কাজ, এসপি স্যারের আর এই কোর্ট অফিসারের, সেটা আপনারা শিখলেন।
প্রত্যেকে কি 44-45 বুঝতে পারছেন? প্লিজ একটু কমেন্ট করেন, আমি একটু উৎসাহ পাবো প্লিজ। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে আছেন বা প্রতিদিন করতেছেন আগ্রহ নিয়ে, এই কয়টা লোকেই আপনারা প্রমোশন পাবেন। আমি চ্যালেঞ্জ, আপনারা যদি এইভাবে পরীক্ষা আগ পর্যন্ত পড়েন, কেউ ঠেকাতে পারবে না প্রমোশন, কারণ আপনি তো পাশ করবেন। পাশ করা মানেই থ্যাংক ইউ সো মাচ, একদম লাস্ট পর্যন্ত থাকবে। এখন আমরা কিছু সিম্পল এক এক লাইনের পিআরবি শিখবো, আগে যেগুলো পড়ছি। যেমন আমরা গ্রেপ্তারি পরোয়ানা পড়ছিলাম। গ্রেপ্তারি পরোয়ানা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? প্রত্যেক ইমিডিয়েট সাথে সাথে কমেন্ট করেন। গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা ফৌজদারি কত ধারায় আছে, আর সমনের সংজ্ঞা ফৌজদারি কত ধারায় আছে? শম্ভুদাদা নিশ্চয়ই এগুলো জানেন না, জানলে কমেন্ট করবেন। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা আছে 75, এটার সাথে পিআরবি 468। সমন আছে 68, আর এটার সাথে পিআরবি আছে 471। তাহলে 75-এর সাথে 468 আর 68-র সাথে 471। হুলিয়া কত ধারায় ছিল? হুলিয়া ছিল 87। হুলিয়া হচ্ছে পিআরবি 472, আর কোরক ছিল 88। 88-এর সাথে 474। 87-র সাথে 472, আগেরটার সাথে আগেরটা। 88-র সাথে 474। হুলিয়া কয় কপি হবে? যে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন এই মুহূর্তে, হুলিয়া কয় কপি হবে? যে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন, তাহলে কি কিছুই হবে না, অ্যান্সার দিবেন নর্মালি। দেখি আপনি কি পারেন। হুলিয়া বা ঘোষণাপত্র, হুলিয়ার ইংরেজিতে কি বলা হয়? হুলিয়াকে ইংরেজিতে কি বলা হয়? না, এই সুব্রত দাদাকে আমি থামাতে পারতেছি না, আজকে খুব ভালো কমেন্ট করতেছে সুব্রত দাদা। শম্ভু দাদার চেয়েও এগিয়ে আছে। সোহাগ মিস্ত্রি তুমি কাটা। শম্ভু দাদার, ধ্রুবরাজ দাদা কি হচ্ছে সব? ইউ আর ডিসকোয়ালিফাইড। আপনারা কিছুই পড়েন না আসলে। কফি, কফি লেখছে দাদায়, 3 কাপ কফি হবে। কফিতে চিনি কম হবে। আচ্ছা, এখন আমি যে আপনারা কিছুই পড়েন না, হুলিয়া, আমি যখন ফৌজদারির 87 ধারা পড়াইছিলাম আপনাদের, এমন টেকনিক শিখাইছিলাম যে হুলিয়া লিখতে হুলিয়া, 3টা শব্দ, তাই 3 কপি হবে। এক কপি থানায় থাকবে, এক কপি কোর্টে থাকবে, আর এক কপি পলাতক ব্যক্তি যেখানে থাকে সেখানে লটকাই দিতে হবে। হুলিয়া হবে 3 কপিতে। আর হুলিয়ার ইংরেজি কি? প্রোক্লেমেশন। আর ক্রোক হচ্ছে 88, ক্রোকের পিআরবি 474। ক্রোক ইংরেজি কি? যে পারবেন সে আজকের সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং এই ক্লাসের সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসাবে ঘোষণা করা হবে। ক্রোকের ইংরেজি কি? পিআরবি 476। একটু মনোযোগ দিয়ে শোনেন। কোর্ট থেকে যে থানায় যে আমাদের ওয়ারেন্ট দেয়, ওয়ারেন্ট তামিল করার জন্য বা আসামি ধরার জন্য, সব ওয়ারেন্ট কি তামিল হয়? সব ওয়ারেন্টের আসামি কি গ্রেপ্তার করা সম্ভব হয়? হয় না। অনেক আসামি ধরতে পারা যায় না।
তাহলে সেটা কি থাকে? অতামিলকৃত। যেটা তামিল হয়ে যায়, তামিল মানে কি? তামিল মুভি নয়, ওয়ারেন্ট তামিল মানে ওয়ারেন্ট কার্যকর করা বা ওয়ারেন্ট মূলে আসামি গ্রেপ্তার করা। গ্রেপ্তার করা মানেই ওয়ারেন্ট তামিল। তাহলে আর যেটা তামিল হয় না সেটা হচ্ছে অতামিল। বিআরবি 476 বলা হয়েছে এই যে সকল অতামিলকৃত পরোয়ানা বা ওয়ারেন্ট থাকবে সেগুলো একটা মাসিক স্টেটমেন্ট দিতে হবে না, যে এই মাসে এই কয়টা পরোয়ানা তামিল হয়েছে বা আসামি ধরা হয়েছে আর এই কয়টা ধরা হয় নাই এখনো। তাহলে প্রত্যেক মাসের শেষে, ওই দেখেন না 1 তারিখে রিপোর্ট দেয়, তো ওয়ারেন্টের রিপোর্টটা হবে প্রত্যেক মাসের শেষে। এমসিকিউ কিন্তু মুখস্থ রাখবেন। প্রত্যেক মাসের শেষে অতামিলকৃত যত পরোয়ানা আছে সেইটা একটা তালিকা তৈরি করতে হবে। সেটা সদর কোর্ট এবং থানা হইতে এসপির নিকট প্রেরণ করতে হবে। সদর কোর্টও রিপোর্ট দিবে এসপি স্যারের কাছে, থানাও রিপোর্ট দেবে এসপি স্যারের কাছে। কোন সময় দেবে? প্রত্যেক মাসের শেষে অতামিলকৃত। এখন অনেক কিছু আছে, যেমন রেজিস্টার যারা মেনটেন করে, মনে করেন একটা রেজিস্টারে অনেক কিছু ছিল, সেটা এখন ডিসেম্বরে 31 তারিখ শেষ, এখন জানুয়ারি মাসে নতুন করে নতুন হালখাতা যেমন নতুন রেজিস্টারে উঠায়, আগের যেগুলা এখনো ক্লিয়ার হয় নাই বা কাজ শেষ হয় নাই সেগুলো আবার নতুন করে জানুয়ারি মাসে 1 তারিখে সবাই নতুন করে জের টানে। জের টানা মানে পূর্বের যেগুলো এখনো সমাধান হয় নাই সেগুলো আবার নতুন করে লেখা, বুঝবেন? তাহলে অতামিলকৃত পরোয়ানা লাল কালি দিয়ে এপ্রিল মাসে জের টানতে হবে। সবাই করে জানুয়ারি বছরের প্রথম দিন, কিন্তু না, পরোয়ানা বলতেছে যে আমি একটু আলাদা থাকব। আমি কি করব? এপ্রিল মাসে জের টানতে হবে, অর্থাৎ এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত যে সকল পরোয়ানা বা ওয়ারেন্ট মূলে আসামি গ্রেপ্তার হয় নাই বা তামিল করা হয় নাই সেগুলো এপ্রিল মাসে নতুন করে রেজিস্টারে লাল কালি দিয়ে জের টানতে হবে। তাহলে খুব সুন্দর একটা এমসিকিউ। অতামিলকৃত পরোয়ানা জের টানার ক্ষেত্রে কোন কালি দিয়ে জের টানতে হবে? তাহলে এটা হবে লাল কালি। আবার অতামিলকৃত পরোয়ানা কোন মাসে জের টানতে হয়? এপ্রিল মাসে। যে কোনো একজনে কমেন্ট করে লেখেন এপ্রিল মাস প্লাস লাল কালি। হইচই বিজ্ঞাপন লাল কালিতে এন্ট্রি করতে হবে, তারপর অনুসন্ধান স্লিপ, তারপরে এই যে বিভিন্ন কিছু যে কালিগুলো আছে, কোনটা চৌকিদার প্যারেডে যারা উপস্থিত থাকবে তাদের নাম কালো কালিতে, যারা অ্যাবসেন্ট থাকবে তাদের নাম লাল কালিতে। অতামিলকৃত পরোয়ানা লাল কালি দিয়ে এপ্রিল মাসে জের টানতে হবে। প্রতি বছরের ডিসেম্বর মাসে প্রতিটা রেলওয়ে স্টিমার ঘাটে কতটা প্ল্যাটফর্ম দরকার সেটা এসপি স্যার রিপোর্ট দিবেন। এই যে কিছু কিছু মাস, তারপর ওই যে আমরা আরেকটা পড়ছিলাম না যে ডিসেম্বর মাসে অস্ত্রের বিষয়ে, যে অস্ত্র আইন থেকে অব্যাহতিপ্রাপ্ত যারা আছে তাদের রিপোর্ট কি মাসে দেবে? প্রতি মাসে নভেম্বর মাসে আমরা পড়ছিলাম।
তো নভেম্বর মাসে ফায়ারিং হয়, তাই অস্ত্র সংক্রান্ত অস্ত্র আইনের অধীনে অব্যাহতিপ্রাপ্ত কারা তাদের রিপোর্ট দেবে নভেম্বর মাসে। এগুলো আপনারা হুঁশ রাখবেন, বারবার পড়তে হবে। আর অতামিলকৃত যত পরোয়ানা আছে লাল কালি দিয়ে এপ্রিল মাসে ডেট টানতে হবে। যারা সাক্ষী দিতে যান কোর্টে, তো পিআরবি 463 একটু বোঝার চেষ্টা করেন। সেখানে বলছে কোর্ট যদি দুপুরে বসে, দুপুরে মানে 2টায় বসলে আপনার কোর্টে যাওয়া লাগবে 12:30-এর মধ্যে। আর কোর্ট যদি সকালে বসে অর্থাৎ 9টায়, তাহলে আপনি যাবেন 7:30-এর মধ্যে। 1.5 ঘন্টা আগে আপনার উপস্থিত থাকতে হবে। অথবা কোর্ট দুপুরেরটা মনে হয় 2:30টায় বসে, তাহলে 12:30-এর মধ্যে যাবেন 2 ঘন্টা আগে। সকালেরটা 9:30টায় বসলে আপনি 7:30-এ 2 ঘন্টা আগে যাবেন, হাজির থাকতে হবে 2 ঘন্টা আগে। আর 1.5 ঘন্টা আগে তালিকা দিতে হবে কে কে সাক্ষী দিতে আসছে। পিআরবি 463। আর 464 কোর্টে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাক্ষী দিতে যায়, আদালত যদি তাদের কোনো খরচ খোরাকি না দেয়, তাহলে সে যে হাজির হয়েছে হাজিরার একটা সনদ অর্থাৎ কোর্ট সার্টিফিকেট, যারা কোর্টে সাক্ষী দিতে গেছেন তাদের একটা কোর্ট সার্টিফিকেট দেওয়া হয়। এই কোর্ট সার্টিফিকেটটা দেওয়া হবে পিআরবি 464-তে। আর 467 স্বীকারোক্তি লিপিবদ্ধকরণ বা স্বীকারোক্তি রেকর্ড করবে। এই স্বীকারোক্তি রেকর্ড করার সময় ফৌজদারি 164 ক্ষমতা, 364 লিপিবদ্ধ করার নিয়ম, এই দুইটা ফলো করতে হবে। সাক্ষ্য আইনের 24 থেকে 28 ফলো করতে হবে। এবং ছুটির দিনে, যেদিন কোর্ট বন্ধ থাকে, সেই দিন যদি স্বীকারোক্তি গ্রহণের প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট সকল ব্যবস্থা গ্রহণ করবে। যার স্বীকারোক্তি গ্রহণ করা হবে তাকে কমপক্ষে 3 ঘন্টা সময় দিতে হবে। একটা এমসিকিউ, আগে যা বলছি মনে না থাকলে সমস্যা নাই, এইটা মনে রাখেন। যে ব্যক্তির স্বীকারোক্তি গ্রহণ করা হবে, স্বীকারোক্তি গ্রহণের পূর্বে তাকে 3 ঘন্টা সময় দিতে হবে। যে আপনাকে 3 ঘন্টা সময় দিলাম, আপনি ভাবেন ভাই, ভাবেন। কারণ আপনি একবার যদি স্বীকারোক্তি দিয়ে ফেলেন সেটা আর চেঞ্জ করা যাবে না। স্বীকারোক্তির ফলে আপনার মৃত্যুদণ্ডও হতে পারে বা দণ্ড হবে। তাই আপনাকে আমি 3 ঘন্টা সময় দিলাম। ধ্রুবরাজ দাদা লেখেন স্বীকারোক্তির জন্য কয় ঘন্টা সময় দেওয়া লাগবে? 3 ঘন্টা লিখে দেন। 482, 484 এক লাইনের, সবাই একটু মনোযোগী হন, আর 5 মিনিট ক্লাস নেব প্লিজ। 482-তে বলছে যাদের মামলার তারিখ থাকে, মনে করেন আসামি কারাগারে আছে, তো খুন মামলার একজন আসামিকে কোর্টে উঠানোর পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এখন আজকে তারিখ, আপনারা যারা পুলিশ লাইন ভিত্তিক চাকরি করছেন সেখানে দেখবেন পুলিশ লাইনের আশেপাশেই কিন্তু জেলা কারাগার থাকে। এই জেলা কারাগার থেকে প্রায় প্রতিদিনই কোর্টে বিভিন্ন আসামিদেরকে একটা গাড়িতে, পুলিশের একটা গাড়িতে করে কোর্টে নিয়ে যাওয়া হয় সকালবেলা। আবার সারাদিন কোর্টের কাজকর্ম শেষে বিকেলে আবার সেই আসামিদেরকে আবার কারাগারে নিয়ে আসা হয়। 482-তে বলা হয়েছে এই আসামিদেরকে কারাগার থেকে যখন কোর্টে নেওয়া হবে, নেওয়ার পরে সাথে সাথে তাদেরকে দেহ তল্লাশি করতে হবে। আসামিদেরকে কোর্টে উঠানোর আগে তাদের দেহ তল্লাশি করতে হবে, তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র বা কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা। মহিলাদেরকে মহিলা দিয়ে তল্লাশি করতে হবে। তবে
পুরুষের ক্ষেত্রে পরিধেয় বস্ত্র ব্যতীত সকল কিছু নেওয়া যাবে, কিন্তু মহিলাদের কাছ থেকে কাজ, শঙ্খ, চুড়ি, মেকআপ বক্স এগুলো নেওয়া যাবে না। কারণ সে যে কোনো সময় মহিলারা জীবনের 6 বছর প্রায় আয়নার সামনে কাটিয়ে দেয়। একজন মহিলা সারা জীবনের প্রায় 6 বছর আয়নার সামনে কাটিয়ে দেয়। তাই কোনো মতেই তার চুড়ি, শঙ্খ, বালা অথবা মেকআপ বক্স নেওয়া যাবে না। আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখেন, আদালতে আসামি কিন্তু জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে কোর্টে উঠতে পারবে না। কোনো আসামিদের যখন কোর্টে উঠানো হয় তার পায়ে জুতা বা স্যান্ডেল থাকতে পারবে না। এটা কিন্তু অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। কোনো আসামির পায়ে জুতা বা স্যান্ডেল থাকতে পারবে না, এই পিআরবি 482। কারণ একটা আসামিকে ম্যাজিস্ট্রেট বা জজ মৃত্যুদণ্ড শুনাই দেওয়া হলো, তখন ও রাগে ক্ষোভে ওই জুতা খুলে অনেকবার এরকম হয়েছে যে ম্যাজিস্ট্রেট বা জজের গায়ে ছুঁড়ে মারল। এজন্য কোনো আসামি কোর্টে ওঠার সময় বা কাঠগড়ায় ওঠার সময় কোনো পায়ে জুতা বা স্যান্ডেল থাকবে না, পিআরবি 482। এই সমস্ত কিছু, তার কাছে অবৈধ কোনো কিছু আছে কিনা, জুতা পরছে কিনা, এই সমস্ত কিছু তল্লাশি করে কোর্টে উঠানো হবে 482। আবার তাদেরকে কোর্ট থেকে কাজ শেষ করে যখন জেলা কারাগারে পাঠানো হবে তখন আবার তল্লাশি করে পুলিশের যে প্রিজন ভ্যান যেটা আছে, যেটাতে আসামি সরবরাহ করা হয়, আনা নেওয়া করা হয়, সেই প্রিজন ভ্যানে উঠানোর আগে আবার তল্লাশি করতে হবে। এসকর্ট কমান্ডার যিনি থাকবেন, এসআইএবি খাবিয়ার ঘুমাবি, তিনি এটা তার সামনে তল্লাশি করতে হবে এবং হাজত রেজিস্টারে লিখে রাখতে হবে। কারাগার থেকে যখন কোর্টে আসামিদের নিয়ে আসবেন, কোর্টে উঠানোর আগে একবার তল্লাশি করবেন, আবার কোর্টের কাজকর্ম শেষ করে আবার কারাগারে প্রেরণের আগে আরেকবার তল্লাশি করতে হবে। এই হচ্ছে 482, 484। আজকের ক্লাসের সর্বশেষ বিধি পিআরবি 496। রাজসাক্ষী যারা আছে, এই রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ নিয়ে রাখতে হবে এবং প্রত্যেকের 3 সেট ছবি রাখতে হবে। 3 সেট। একটা এমসিকিউ আসছিল, রাজসাক্ষীদের কয় সেট ছবি তুলতে হবে? 3 সেট। রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ নিতে হবে এবং 3 সেট ছবি তুলে রাখতে হবে। তাহলে পিআরবি 444 মামলার ব্রিফ কাকে বলে? মামলার ব্রিফ পাওয়ার পর পুলিশের করণীয় আমরা পারি। 445 এফএম বা ফাইনাল মেমো কাকে বলে? এটা কে প্রস্তুত করেন, কেন প্রস্তুত করেন, কার কাছে পাঠান? এফএম পাওয়ার পরে পুলিশের করণীয় কি, এটা আমরা পারি। 445, 444, 445। এরপরে গ্রেপ্তারি পরোয়ানা 75-এর সাথে 468 আর সমনের সাথে 471। হুলিয়া 472, ক্রোক 474। অতামিলকৃত যে সকল গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয় নাই, সেটা প্রত্যেক মাসের শেষে রিপোর্ট দিতে হবে। আর লাল কালি দিয়ে এপ্রিল মাসে জেড টানতে হবে। লাল কালি দিয়ে এপ্রিল মাসে জেড টানতে হবে। এমসিকিউ আসবে এখান থেকে। আর যারা আদালতে কোর্টে সাক্ষী দিতে যাবেন, সরকারি কর্মচারী যারা, যেমন পুলিশেরা যায়, অবশ্যই আপনাকে কোর্ট থেকে একটা কোর্ট সার্টিফিকেট দেওয়া হবে, এটা নিয়ে আসবেন। এই কোর্ট সার্টিফিকেট অনুযায়ী আপনার টিএ বিল করা হবে। যেহেতু ম্যাজিস্ট্রেট আপনাকে কোনো খরচ দিবে না, তাই তারা একটা কোর্ট সার্টিফিকেট প্রদান করবে আপনার টিএ বিল করার জন্য।
আর স্বীকারোক্তি লিপিবদ্ধ বা স্বীকারোক্তি রেকর্ড করার পূর্বে আসামিকে 3 ঘন্টা সময় দিতে হবে ভাবনা চিন্তা করার জন্য। আর কোর্টে আসামি উঠানোর আগে 482-তে তল্লাশি করবেন, আবার প্রেরণের সময় 484 তল্লাশি করবেন। রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ নেবেন এবং 3 সেট ছবি রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আর 3টা ক্লাস করলে আমাদের পিআরবি শেষ। প্রত্যেকে একটু হুঁশ রাখেন এবং এগুলো রিভাইজ দেন, পড়ার চেষ্টা করেন। এই যা পড়াই এইটা পারলেই আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি পাস করবেন, ভালো রেজাল্ট করবেন। প্রত্যেক ধারার ডিটেলস পড়ার চেষ্টা করেন, অডিও রেকর্ড শোনেন, গাইড থেকে হালকা হালকা প্রশ্ন চর্চা করেন। কেউ প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবেন না। প্রশ্নটা দেখবেন, উত্তরটা কোন কোন ধারা আসছে সেই ধারাটা একটু দেখবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।